Today we will complete the chapter Law of Employment. Law of Employment mainly emphasis on Labor Act 2006. We have already go through the Labor Act 2006 at a nutshell. Previously, we have discussed about the employment relationship. Employment relationship. Employment relationships arises when one person supplies skill and labor to another in return for payment. Then employment relationship may be fixed term, indefinite period, or complete a particular job. এমপ্লয়মেন্ট রিলেশনশিপ দুই প্রকার হতে পারে, এমপ্লয়ি হতে পারে আবার কন্ট্রাক্টর হতে পারে। এমপ্লয়ি এন্ড কন্ট্রাক্টর। এমপ্লয়ি কি তারা স্যালারি পার্সন, আওয়ারলি, কমিশন পে, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা, অথবা কম্বিনেশনের বাইরে থেকে, এগুলো আমরা আগে আলোচনা করছি, আমরা ডিসকাস করবো না। তারপর আমরা বলছি কন্ট্রাক্টর কি, কন্ট্রাক্টর তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, তাদের ক্ষেত্রে কোনো খুব বেশি কন্ট্রোল থাকে না কোম্পানি, তারা কিভাবে কাজ করবে এটা তাদের ব্যাপার, নির্দিষ্ট সময়ের পরে তাদের কাজ শেষ করে দেয়। তারপর কন্ট্রাক্টরের ক্ষেত্রে তাদের ইনকাম ট্যাক্সের উইথহোল্ডিং এর কোনো সুযোগ থাকে না। কন্ট্রাক্টরদের ক্ষেত্রে লেবার ল, যেটা আমরা লেবার অ্যাক্ট 2006 যেটা আলোচনা করছি, সেটা অ্যাপ্লিকেবল হয় না। দেন আমরা টার্মস অফ এমপ্লয়মেন্ট বলছি, যখন এমপ্লয়মেন্টে রিলেশনশিপ ক্রিয়েট হয়, একটা কন্ট্রাক্ট ক্রিয়েট হয়, কন্ট্রাক্ট কিছু টার্মস থাকে, ঠিক এমপ্লয়মেন্ট রিলেশনশিপ যেহেতু একটা কন্ট্রাক্ট, সেখানে একটা টার্মস কন্ডিশন থাকে। টার্মস কন্ডিশন কি, টার্মস অফ এমপ্লয়মেন্ট মানে হচ্ছে এমপ্লয়ারদের রাইটস এবং ডিউটি কি সেটা ডিটেইল বলা। এমপ্লয়মেন্টের তাদের রাইটস এবং ডিউটিস কি, প্রতি এভরি পারসন অফ এভরি এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার, তাদের রাইটস কি, ডিউটি কি, সেগুলো স্পেশালি বলে দেওয়া। সেটা এক্সপ্রেস হতে পারে অথবা ওরাল হতে পারে। এক্সপ্রেস হতে পারে অথবা ইমপ্লাইড হতে পারে। এক্সপ্রেস দুইভাবে হতে পারে, ওরাল হতে পারে অথবা রিটেন হতে পারে। টার্মস অফ এমপ্লয়মেন্টে মেইনলি যেগুলো উল্লেখ করা থাকে, তার ওয়াইজেস কত হবে, আওয়ার্স অফ ওয়ার্ক কি হবে, তার ফাইন্যান্সিয়াল বেনিফিট কি আছে, এক্সেট্রা এক্সেট্রা। দেন আমরা ওয়াইজেস নিয়ে আলোচনা করেছি। ওয়াইজেস কি, ওয়াইজেস বিপক্ষে মানে একটা এগ্রিমেন্টের ভিতরে ওয়াইজেস করা হতে থাকবে এবং ওয়াইজেস কত ফিক্সড থাকবে। যদি ফিক্স না থাকে তাহলে তাদেরকে রিজনেবল ওয়াইজেস পে করতে হবে। আদার ডিউটি এমপ্লয়ার, আমরা বলছি যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এমপ্লয়মেন্টের যে টার্মস অফ এমপ্লয়মেন্ট এক্সপ্রেস টার্মস আছে, তারপর কিছু ইমপ্লয়েড টার্মস আছে। সেই ইমপ্লয়েড টার্মস গুলো হচ্ছে এমপ্লয়ারের ডিউটি বলা হচ্ছে এখানে, এমপ্লয়ারের অব্লিগেশন, এমপ্লয়ারের কমন অব্লিগেশন, সেগুলা হচ্ছে যেমন লেবার অ্যাক্ট অনুযায়ী, সেই অনুযায়ী হতে পারে। ও ইন্ডাস্ট্রি যে সেই ইন্ডাস্ট্রি রিলেটেড যে ল আছে, যেমন ব্যাংকিং ইন্ডাস্ট্রি হলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তার কি অব্লিগেশন আছে, এরকম এক্সেট্রা এক্সেট্রা হচ্ছে তার ইমপ্লয়েড অব্লিগেশন, ইমপ্লয়েড ডিউটি। যেমন এমপ্লয়ারের একটা ইমপ্লয়েড ডিউটি হচ্ছে এমপ্লয়ীদেরকে সেফ সিস্টেম অফ ওয়ার্ক দিতে হবে, সেফ সিস্টেম অফ ওয়ার্ক, এবং যত সেফটি যে প্রভিশন আছে সেই সেফটি প্রভিশনগুলো স্ট্যাচুটরি সেফটি প্রভিশন কমপ্লাই করতে হবে। যদি কমপ্লাই না করে, এর জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট অথবা অন্য কোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে ক্রিমিনাল লাইবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ সিভিল লাইবিলিটিতে সে কনভিক্টেড হবে। তারপর এমপ্লয়ি কিছু এমপ্লয় ডিউটি আছে। এমপ্লয়ি যে এক্সপ্রেস যে ডিউটি থাকবে, এক্সপ্রেস যে টার্মস থাকবে, সেই টার্মস অফ এমপ্লয়মেন্ট ছাড়াও এমপ্লয়ি কিছু ইমপ্লয়েড ডিউটিতে পালন করতে হয়। যেমন
তার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটার আউটসাইড অফ দ্য ডিফাইন্ড প্যারামিটার, তাকে যেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট প্যারামিটারের বাইরেও সে কি করতে হবে, কিছু কাজ করতে হবে। সে কোনো কনফিডেন্সিয়াল ক্লজে ডিসক্লোজ করতে পারবে না, ভ্যালিডিটি গুড ফেথ অনুযায়ী সে কাজটা করতে হবে। হুম। তারপর তার স্কিল এবং কেয়ার থাকতে হবে কাজের ক্ষেত্রে, এবং এমপ্লয়ার তাকে যা যা ইনস্ট্রাকশন দিব সবকিছু তার ফলো করতে হবে যদি সেগুলা যৌক্তিক এবং আইনসম্মত। এই ছিল এমপ্লয়ি ডিউটি। দেন আমরা আলোচনা করেছি টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট। আমরা গত ক্লাসেও আবার খুব ডিটেলস আমরা আলোচনা করেছি। টার্মিনেশন বিভিন্ন প্রকার হতে পারে, এমপ্লয়ের সাইড হতে পারে, এমপ্লয়ির সাইড হতে পারে, আপনাদের কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হয়ে যেতে পারে, তারপর যে কাজের জন্য আপনার এমপ্লয়মেন্টের বলা হয়েছিল, কন্ট্রাক্ট করা হয়েছিল, সেই কাজটা আপনি সাধন করে দিতে ফেলতে পারেন, এক্সেট্রা এক্সেট্রা ওইতে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট। দেন টার্মিনেশন এমপ্লয়ারের সাইড থেকে টার্মিনেশন এমপ্লয়মেন্ট হচ্ছে তিন প্রকার: ডিসচার্জ, ডিসমিসাল, রিপ্লেসমেন্ট। এগুলো আমরা ডিটেলস আলোচনা করছি। ডিসচার্জ কি সেগুলো আমরা বলছি, ফিজিক্যাল আর মেন্টাল ইনক্যাপাসিটি, কন্টিনিউইং হেলথ, ডিসচার্জ সম্পর্কে প্রভিশন যেগুলো সেগুলো আমরা আলোচনা করছি, আমরা এক থেকে দেখছি। দেন টার্মিনেশন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি বেনিফিট পাবে সে কথাগুলো এখানে বলা আছে, যে নোটিশ পিরিয়ড কত দিনে দিতে হবে সেটা এখানে বলা আছে। ডিসমিসাল ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে, এই টার্মিনেশনের ক্ষেত্রে এই কথাগুলা বলা আছে। 120 দিনের নোটিশ দিতে হবে, সে যদি মান্থলি রেটে অর্থাৎ থাকে 28 থেকে দিতে হবে পার্মানেন্ট এমপ্লয়ি সরকারের ক্ষেত্রে। আবার অন্যদের ক্ষেত্রে হচ্ছে যারা টেম্পোরারি তাদের 30 দিনের একটা নোটিশ দিতে হবে, আর 14 দিনের নোটিশ দিতে হবে। এই কথাগুলা বলা আছে। এখন ওয়ার্কার যদি টার্মিনেশন দেয় তাহলে তার কি প্রভিশন, সে কতদিন আগে নোটিশ দিবে, কিভাবে দিবে, সেই কথাগুলো এখানে বলা আছে। আমরা বলছি নোটিশ এন্ড ডিসমিসাল। আপনি ডিসমিস করতে হলে তাদেরকে নোটিশ দিতে হয়। ডিসমিস কেন করা হয়? ভাইলেশন অফ ডিউ টু মিসকন্ডাক্ট, ডিউ টু মিসকন্ডাক্ট, ডিসমিসাল ফর ডিসমিসাল ডিউ টু মিসকন্ডাক্ট। মিসকন্ডাক্ট যদি করে থাকে সেই ক্ষেত্রে তাকে ডিসমিস করা হবে। সেই মিসকন্ডাক্টে যদি করে তাহলে তাকে কি করতে হবে, নোটিশ দিতে হবে। নোটিশ দিতে হবে, সে নোটিশ যদি যথাযথভাবে তাকে দিতে হবে। যদি নোটিশ এর মাধ্যমে টার্মিনেট করে তাহলে সেটাকে আমরা বলছি ডিসমিস করে, তাহলে সেটাকে আমরা বলবো যে লফুল ডিসমিসাল। আর যদি যথাযথ নোটিশ পিরিয়ড না দিয়ে তাকে সেই যে পন্থায় তাকে নোটিশ দিতে হবে, যে পন্থায় তাকে ডিসমিস করতে হবে, সে পন্থা যদি ফলো না করা হয় তাহলে তাকে বলা হবে রংফুল ডিসমিসাল। দেন আরেকটা ডিসমিসাল হচ্ছে আনফেয়ার ডিসমিসাল। যেমন তাকে কন্ট্রাক্ট পিরিয়ড রিনিউ না করার উদ্দেশ্য নিয়ে তাকে করতে পারবে না, এই জন্য তাকে ডিসমিস করে দিচ্ছে। হ্যাঁ, অথবা তাকে অন্য কোনো মিসকন্ডাক্টের প্রেশার দিয়ে তাকে এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, এরকম যদি কোনো হয়ে থাকে, অ্যাকচুয়ালি সে মিসকন্ডাক্ট করে নাই, সেই ক্ষেত্রে যদি তাকে ডিসমিস করা হয়, এরকম ডিসমিসকে বলা হচ্ছে আনফেয়ার ডিসমিসাল। আনফেয়ার ডিসমিসাল, আনফেয়ার ডিসমিসাল কোনগুলা? all other reasons are presumed unfair unless the all other reasons are presumed unfair unless the employer can prove otherwise. employer যদি সে যে ডিসমিস করছে, মিসকন্ডাক্ট করলো, সেটা যদি প্রুভ করতে না পারে তাহলে যত প্রকার ডিসমিসাল আছে সবগুলোকে আনফেয়ার ডিসমিসাল হিসেবে ট্রিট করা হবে। Two requirements must be satisfied. First, the employer must show the principal reason falls within one of 5 categories. প্রিন্সিপাল আপনার এমপ্লয়ার নিচের এই 5টা ক্যাটাগরিতে তাকে ডিসমিস করছে, সেই কথাগুলো তার প্রুভ করতে হবে। এমপ্লয়ি ওয়াজ ইনক্যাপেবল অফ ডুইং দ্য ওয়ার্ক থ্রু ল্যাক অফ স্কিল। তার স্কিল নাই, স্কিলের অভাবে সে কাজ করতে পারে না। ইলনেস, ল্যাক অফ কোয়ালিফিকেশন এন্ড সো অন এক্সেট্রা এক্সেট্রা। এমপ্লয়ি এর ক্ষেত্রে এইগুলা সে দাঁড় করাতে চায়। মিসকন্ডাক্ট করলো, জেনুইন রিডান্ডেন্সি,
তার এখানে রিডান্ডেন্সি, অ্যাকচুয়ালি রিডান্ডেন্সি হলো, হ্যাঁ, কন্ট্রাভেনশন অফ দ্য স্ট্যাটিউট, সে রাষ্ট্রের কোনো কিছুর অপোজিটে কাজ করছে, তা আমাদের সাবস্টেন্সিয়াল রিস্ক হবে। এই এই কাজগুলো যদি এমপ্লয়ি যদি প্রুভ না করতে পারে, তাহলে তাকে বলা হবে অবশ্যই সেগুলো আনফেয়ার ডিসক্রিপশন। এই এই স্লাইডগুলা, এই পয়েন্টগুলো আমরা গত লেকচার, গত 3টা লেকচারে আমরা ডিটেলস আলোচনা করছি। এর ভিতরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমরা এখানে কিছু সময় দিতে পারি, নতুবা আমি সামনে পড়ার। স্যার স্লাইডগুলো কি স্যার পিডিএফ আকারে বা ওয়ার্ড আকারে কোথাও আসছে স্যার? সব আছে, সব আছে। কিন্তু এটা তো পাই নাই, আমরা কন্ট্রাক্টটা পাইছি, বাট এটা স্যার গতকালকের যে স্লাইডটা ছিল ওটা ওটা পেয়েছি, কিন্তু মানে বিগত দিনেরটা আমরা একটাও পাই নাই স্যার। সব পাইছেন, সব পাইছেন, সব অফিস থেকে দেওয়া হয় আপনাদেরকে, মেইল করা হয়েছে। স্যার অফিস থেকে না, মেল স্যার। করা হয় নাই, মানে অফিস থেকে আমাদেরকে যেগুলো একটা বড় ভাই শেয়ার করেছিল, আপনি আপনি যে আমাদের পড়াচ্ছেন স্যার, এগুলো তো হ্যাঁ। মার্ক করা, মানে হ্যাঁ। মার্ক করা গুলো আমরা স্যার ওই যে আমি গতকাল আপনি আমাকে মেল করেছেন, আমি ফেসবুকে 2টা গ্রুপে প্লাস হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিয়েছি। এটা এখন হ্যাঁ, স্যার mark আমাদের করাটা। প্রিভিয়াস স্যার ক্লাস যেগুলো, ওইগুলো হুম। স্যার যেগুলো নিয়েছেন, ওইগুলো যদি আমাদেরকে স্যার দিতেন আমাকে, আমি সেম পোস্ট করে দিলে সবাই পেতো স্যার। প্রিভিয়াস গুলো তো মার্ক করাগুলো আমার দেওয়া হয়েছে, আপনারা তো প্রিভিয়াস গুলো স্যার পাইছেন। প্রিভিয়াস গুলো দেওয়া হয়েছে, তখন যাদেরকে স্যার ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়েছে তারা কারো কাছে শেয়ার করে নাই, মানে নিজের কাছে রেখে শেয়ার তো দিয়েছে। করছে, এই নিয়ে তো আমাদের সাথে কথা হলো, আমরা তো ক্লাসে বলছি যে আপনারা পাইছেন। স্যার আমি পাই নাই স্যার। স্যার ঠিক আছে, অনেকেই স্যার তারপর পায় না যদি এরকম। আপনাদের আমি দিতে তো আমার সমস্যা নাই, আমি দিতে তো পারবোই। জি স্যার, আমাকে দিলে আমি পোস্ট করে দিলে সবাই পাবে স্যার, আমাদের 2টা ঠিক ফেসবুক আছে। গ্রুপ প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি গত। ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দিবেন। আজকে স্যার একটা পিডিএফ অথবা ওয়ার্ড আকারে থাকলে দিলে ভালো হয় স্যার। এগুলো পিডিএফ ওয়ার্ড আকারে যেটা আছে, ওয়ার্ড আকারে যেটা আমার একটা শীট আছে, ওই শীটটা আপনাদেরকে দেওয়া হয়েছে। যেগুলো অফিস থেকে দেওয়া হয়েছে সেগুলো আমি ডুপ্লিকেসি দিব না, ঠিক আছে? আমরা অফিসে আমি যেগুলো জমা দিছি সেগুলো তারা দিয়ে দিছে, তাদেরকে দায়িত্ব, তারা কিন্তু অবহেলা করতে না, তারা দিয়ে দিচ্ছে। এখন আপনি দেখা গেছে যে আপনি হয়তো ওই মেল খুলেন নাই, আপনি ওই ক্লাস করেন নাই, এই জন্য আপনি পান না। আপনি মেল খুলতে হবে, দেখতে হবে, তাহলেই পাবেন। না স্যার আমি তো না স্যার, আইসে থেকে স্যার মেল মানে ইয়ার মেল সে পাই না। মেল আমি প্রতিদিন চেক করি স্যার। আচ্ছা, ক্লাসের মেল ঠিকই পাচ্ছি, কিন্তু স্যার কোন ক্লাসের মেলের সাথে আপনার র মেটেরিয়ালগুলো ওরা প্রোভাইড না স্যার, র মেটেরিয়াল না, স্যার। পায় না স্যার, ব্যালেন্স পাওয়া যাচ্ছে না স্যার। পাওয়া যাচ্ছে না স্যার, কোনো ক্লাসেরই স্যার পাওয়া যায় না স্যার। স্যার আপনি স্যার একটা হোল্ডার করে দিয়ে দেন স্যার আমাদের কাউকে, যে অনেক ভাই আছে, ওনাকে উনি যদি দেয় তাহলে উনি যদি আপলোড করে দিলে ভালো হয় স্যার। ঠিক আছে, দিব দিব, সমস্যা নাই। এখন এর ভিতরে আপনার জানার কিছু আছে কিনা পড়াশোনার, সেটা বলেন। এগুলা আমরা ওই এক থেকেই নেওয়া, আমাদেরকে যে একটা দিলাম, হাইলাইটেড পয়েন্ট বলেন অথবা পিডিএফ পয়েন্ট বলেন, যেভাবে বলেন, ওই ল থেকে দেওয়া, এগুলা এক থেকে দেওয়া। স্যার আপনার আমরা স্লাইডগুলো অনেক গোছানো স্যার, এগুলো যদি স্যার আমরা পাই আমাদের স্যার পড়তে স্যার অনেক সহজ হবে স্যার। সুবিধা নাই, পড়তে সহজ হলে পাবেন, আর আপনাদের জন্য তো করা হয়েছে, পাবেন অবশ্যই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সবাই পাইছেন, আপনারা না পাওয়া তো কথা না। ঠিক আছে, তাহলে এর ভিতরে কি আপনাদের আর কোনো কোশ্চেন নাই নাকি? আমরা এগুলো যা আলোচনা করছি এখন আপনাদের, আমি যেটা বলতেছিলাম, আপনাদের এর ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা, আমরা যতটুকু পর্যন্ত আলোচনা করছি, তাহলে আমি সামনের দিকে আগাবো। সিন্ডিকেট থেকে কেউ আছেন? হোস্ট আছেন? হোস্ট
আপনার কে আছেন এখানে? ভালো আছেন? আমাকে ইয়ে করতে হবে, পোস্ট করতে হবে। আচ্ছা হ্যাঁ করে দেন, আমার কিছু চলে গেছিল। বিভিন্ন রোগ এবং খারাপ স্বাস্থ্য প্রিভেন্ট করতে হবে। তারপর তাকে একটা সেফ সিস্টেম অফ ওয়ার্ক দিতে হবে, সেখানে সেফলি অ্যাক্সেস এবং বের হওয়ার নিশ্চয়তা দিতে হবে, সেখানে সেফ সিস্টেম অফ ওয়ার্কের ব্যবস্থা করতে হবে, সেফ প্লান্ট এন্ড ইকুইপমেন্টের প্রোভাইড করতে হবে, সেগুলো মেনটেন করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে সর্বোপরি যেটা সেটা হচ্ছে হেলথ নিশ্চিত করতে হবে, স্বাস্থ্য, সেফটি, ওয়েলফেয়ার এমপ্লয়ীদের এগুলা নিশ্চিত করতে হবে। And যদি যেন তারা এমনভাবে নিশ্চিত করে যেন তারা কোনো এফেক্টেড কাজ করতে গিয়ে যেন কোনো এফেক্টেড না হয়। এই হচ্ছে হেলথ এন্ড সেফটি লেজিসলেশন ফর এমপ্লয়ার। আমরা বলছি লাইবিলিটি, যখন কোনো ইনজুরি অথবা কোনো ডেথ হয় সেখানে দুই প্রকার লাইবিলিটি আছে। আমরা একটা চ্যাপ্টার করছি সিভিল লাইবিলিটি। আসসালামু আলাইকুম। আবার নেগলিজেন্সের জন্য কখন আসবেন? হ্যাঁ এমপ্লয়ার বিরুদ্ধে মামলা করতে পারে, শুরু করতে পারে। বলছো ওই একটা স্টিকার নিয়ে আইসেন কিন্তু মনে In addition to any criminal liability for safety breaches, ঠিক আছে। মানে সেফটি ব্রিচের আচ্ছা ব্রিচ কোর্সের ভঙ্গর জন্য ক্রিমিনাল লাইবিলিটির পাশাপাশি ক্রিমিনাল লাইবিলিটির অতিরিক্ত the employer must initially pay statutory sick pay to worker absent from caused by breach. প্রথমেই সিভিল লাইবিলিটির জন্য তাকে সিক পে দিতে হবে ওয়ার্কার। He or she may be obliged to pay compensation following a common law claim for breach of an implied terms of the contract of employment. Claims can also be for the torts of negligence or breach of statutory duty. Claims কেন করতে আরো করতে পারে, যেটা হচ্ছে টর্টস অফ নেগলিজেন্স, এমপ্লয়ার যেখানে নেগলিজেন্সি দেখাইছিল, এন্ড ব্রিচ অফ স্ট্যাটিউটরি ডিউটি, যে তার যে নৈতিক বা তার যে বাধ্যবাধকতা যে দায়িত্ব সেই দায়িত্বটা সে ব্রিচ করছে। The possibility of recourse of civil action in respect of the consequence of occupational accident and disease is far from general. সিভিল অ্যাকশন গুলা যে রিকোর্স করা হয় অকুপেশনাল অ্যাক্সিডেন্ট এবং ডিজিজের ক্ষেত্রে, হ্যাঁ, সাধারণ যে সিভিল অ্যাকশন তার চেয়ে অনেক অনেক গুণ মানে ডিফার আছে, অনেক অনেক গুণ পার্থক্য থাকে। অর্থাৎ এটা খুব দ্রুত করা হবে এবং খুব কার্যকরভাবে করা হবে। Claims for breach of contract or negligence are based on the principles outlined earlier. It is well established that an employer owes a duty of care to his employees in three respects. তাহলে এটা একজন বলেন সিভিল লাইবিলিটি ও অকুপেশনাল ইনজুরি বলতে কি ক্ষেত্রে কি বলা হচ্ছে? criminal liability for safety breaches. In addition to any criminal liability, the employer must initially pay statutory sick pay to worker absent for injury caused by a breach. বলেন সিভিল লাইবিলিটি ফর অকুপেশনাল ইনজুরি। He
লেখা কি বড় করে দিব নাকি? না স্যার বোঝা যাচ্ছে তো লেখা। বুঝা থাকলে বলেন, একটু পড়েন। Sir, in addition to any criminal liability for safety breach, the employer must initially pay statutory sick pay to worker absent through injury caused by breach. Later, he or she may be obliged to pay compensation following a common law claim for breach of an implied term in the context of employment. Claims can also be for the torts of negligence or breach of statutory duty. সবাই ক্লিয়ার এতটুকু? ক্রিমিনাল লাইবিলিটি অতিরিক্ত, ক্রিমিনাল লাইবিলিটি তো আপনার তার যদি সেফটি ব্রিচের জন্য সে পড়বেই, সাথে এমপ্লয়ার প্রথমেই যেটা তাকে দিতে হবে, সে তার অ্যাবসেন্টের জন্য তার সিক পে যেগুলা, যে 1 মাস অসুস্থ, 2 মাস, 6 মাস অসুস্থ, সে 6 মাসের বেতন তাকে দিতে হবে, তার কারণ সে এটা এমপ্লয়ার ব্রিচ করছে। তারপরে তার বিরুদ্ধে যে কম্পেনসেশন আসবে, ক্লেম আসবে, সেই ক্লেম সে পে করতে হবে। কেন ক্লেম আসবে? সে কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্টের যে টার্মস গুলা, সেই টার্মগুলো ব্রিচ করছে। অথবা সে তার কাছে আরো ক্লেম করতে পারে, সে টর্ট অফ নেগলিজেন্স, আমরা পড়ছি টর্ট অফ নেগলিজেন্স, সে টর্ট অফ নেগলিজেন্সের মাধ্যমে করতে পারে, অথবা ব্রিচ অফ ফিজিক্যাল ডিউটি করলো, সেই জন্য ক্লেম করতে পারে। হ্যাঁ, তারপর বলেন। The possibility of recourse to civil action in respect of the consequences of occupational accident and disease is far from general. জেনারেল যেগুলো তার চেয়ে অনেক বেশি মানে দূরত্ব থাকে, অর্থাৎ অনেক বেশি দ্রুত কাজ হয় আর কি। তারপরে পরে Claims for breach of contract or negligence are based on the principles outlined earlier. It is well established that an employer owes a duty of care to his employees in three respects. With regard to other staff, he must take care with their selection, give proper instruction and training, and dismiss those whose behavior is dangerous. ঠিক আছে, মানে এখানে বলা হচ্ছে যে আপনার শুধুমাত্র তার নেগলিজেন্স কেন হচ্ছে, কন্ট্রাক্ট অফ ব্রিচের নেগলিজেন্সের এখানে কাজ আছে, আউটলাইন আছে। এমপ্লয়ি যদি কোনো কিছু করে, employer establish that an employer owes a duty of care to his employees in three aspects. এমপ্লয়ি যে তার ডিউটি ব্রিচ করছে, সেইটা এমপ্লয়ার তার এগেইনস্টে কি করতে পারে, মামলা করতে পারে, যে না এটা আমার ডিউটি ব্রিচ হয় নাই, বিশ্বের সেই এমপ্লয়ি সেই কেয়ার ছিল না, সেই কেয়ারলেস ভাবে কাজ করে সে এই সমস্যা পড়ছে। সেক্ষেত্রে কোনটা? সেক্ষেত্রে এখানে 3টা কন্ডিশন অনুযায়ী বলা হচ্ছে যে অন্যান্য স্টাফের মতো সে যথাযথ কেয়ার করে নাই, হ্যাঁ, এবং সে প্রপার ইনস্ট্রাকশন, ট্রেনিং, ডিসমিস এগুলো সে ফলো করে নাই, যার জন্য তার যে আচরণটা সেটা ডেঞ্জারাস হয়। তারপর বললো কি, হি মাস্ট বি কেয়ারফুল ইন প্রোভাইডিং এন্ড মেইনটেইনিং দ্য ম্যাটেরিয়ালস, মেশিনারি, আদার ইকুইপমেন্ট প্রোভাইডিং। সে অবশ্যই কেয়ার হতে হবে যে তারকে যে প্রোভাইড করা হয়, মেইনটেইন করা হয় ম্যাটেরিয়ালস, মেশিনারি, আদার ইকুইপমেন্ট। দেয়ার ইজ এ ডিউটি টু কম্বাইন স্টাফ এন্ড ইকুইপমেন্ট into a reasonable safe system of working. তাদের সেফ সিস্টেম অফ ওয়ার্কিং এ কাজ করাতে তার একটা কর্তব্যের ভিতরে পড়ে। এই ছিল মানে 3টা কন্ডিশন, যে 3টা কন্ডিশনের ক্ষেত্রে আপনার ব্রিচ অফ কন্ট্রাক্ট, ক্লেমস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট অর নেগলিজেন্স আর বেসড অন দা প্রিন্সিপাল আউটলাইন আর্লিয়ার। এখানে এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে এই কথাগুলা, এই 3টা কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলা তাকে ডিউটি অফ কেয়ার হিসাবে এখানে দাঁড় করা হবে। দেন একটা বললো সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন। কিন্তু আমরা ফ্যাক্টরি ওয়ার্কারের ক্ষেত্রে বলতেছি, গভর্নমেন্টও কিন্তু সোশ্যাল সিকিউরিটি নিয়ে অনেক কথাবার্তা বলেছে, এবং বর্তমানে আমাদের ইন্স্যুরেন্স যে কাভারেজ বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি এটাই মেইনলি এমফাসিস করার চেষ্টা করছে।
সোশ্যাল সিকিউরিটি কি আপনি যখন আহ, আহ, মানে সবার জন্য, সমাজের সবার জন্য সিকিউরিটি। হুম, যেমন আপনার একজন ভিক্ষুক, তাকে কিভাবে গভর্নমেন্ট সরকার সিকিউরিটি দিবে? একজন সে যখন আনএমপ্লয়মেন্ট হয়ে যায় তখন তাকে কি সিকিউরিটি দিবে? কিন্তু আমরা এখানে যেটা বলবো, লেবার অ্যাক্টের ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন গুলা কি হবে? মোর ইমিডিয়েট কম্পেনসেশন ফর ইনজুর্ড এমপ্লয়ি, more immediate compensation for an injured employee may be obtained through the social security scheme. Social security compensation is the compensation made to qualified retired and disabled people. তাহলে সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশনটা কাদেরকে দিতে হবে? কম্পেনসেশনটা দেওয়া হয় যে রিটায়ার্ড হলো এবং সে কোয়ালিফাইড রিটায়ার্ড, মানে যথাযথভাবে রিটায়ার করলো, এবং এন্ড ডিজেবল পিপল, এবং ডিজেবল পিপলদেরকে এন্ড টু দেয়ার স্পাউস, এবং তাদের স্পাউস, চিলড্রেন, সার্ভাইভার যারা আছে তাদেরকে কি করতে হবে? সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন দিতে হবে। যেমন আমাদের যে গভর্নমেন্টের যে পেনশন বলি, সেটা কিন্তু একটা সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশনের মতো। সে মারা যাবে, সে নিজে পাবে, ভোগ অবস্থায় পাবে যখন সে রিটায়ারমেন্টে থাকবে, তারপর তার ওয়াইফ পাবে, তার সার্ভাইভার চিলড্রেনরা পায়, হ্যাঁ, তারপর তার সার্ভাইভার যারা আছে তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পায়। এটা হলো সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশনের মতো। In order to claim disablement benefit, an employee must prove that loss arose either personal injury caused by accident arising out of or in the course of employment or from a prescribed industrial disease. মানে এই ডিসেবলমেন্ট বেনিফিট পেতে হলে, সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন মানে হচ্ছে ডিসেবলমেন্ট বেনিফিট কি অ্যাকচুয়ালি, সেটা পেতে হলে এমপ্লয়ি অবশ্যই প্রুভ করতে হবে যে সে তার যে লস হলো সেটা পার্সোনাল ইনজুরির জন্য হইলো, বাই অ্যাক্সিডেন্টের জন্য, অথবা ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট, তার এখানে চাকরি করার জন্য, হ্যাঁ, প্রেসক্রাইব ইন্ডাস্ট্রিয়াল যে ডিজিজ হয় সেই ইন্ডাস্ট্রিয়াল ডিজিজের জন্য সে এখন ডিসেবলমেন্ট হলো। এই কথা, এই জিনিসটা সে যদি এস্টাবলিশমেন্ট করতে পারে তাহলে সে কি সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন পাবে। Workers' compensation provides benefits to workers who are injured on the job or have a work-related illness. ওয়ার্কারদের কম্পেনসেশন প্রোভাইড করবে, তবে ওয়ার্কারদের বেনিফিট দেওয়া যারা ইনজুর্ড হলো, হু আর ইনজুর্ড ইন দ্য অন দ্য জব এন্ড হ্যাভ এ ওয়ার্ক রিলেটেড ইলনেস, কার্য রিলেটেড, সে যদি অসুস্থ হয়ে যায়। যেমন আপনি যদি পাটের ফ্যাক্টরিতে কাজ করেন, সেখানে ফ্যাক্টরির যে ধোয়া, যে আঁশগুলা বা ডাস্টগুলা, সেগুলো যদি আপনার কাজ বা ডে বাই ডে কাজ করার ফলে আপনি যদি নিয়মিত, আপনি যদি ফুসফুসে যখন সমস্যা যদি হয়, তাহলে সেই ইলনেসকে আপনি ওয়ার্ক রিলেটেড ইলনেস হিসেবে ট্রিট করতে পারেন। হ্যাঁ, অথবা আপনি যদি তামাক ফ্যাক্টরিতে কাজ করেন, সেটার জন্য যদি আপনি ফুসফুস বা আপনার স্টমাকে কোনো সমস্যা হয়, সেটা আপনি ওয়ার্ক রিলেটেড ইলনেস হিসেবে ট্রিট করেন, সেই ক্ষেত্রে ওয়ার্কার্স কম্পেনসেশন পাবেন। এখানে বেনিফিটস ইনক্লুড মেডিকেল ট্রিটমেন্ট। এখানে বেনিফিটগুলো কি কি থাকতে পারে? মেডিকেল ট্রিটমেন্ট ফর ওয়ার্ক রিলেটেড কন্ডিশন, cash payment that partially replace the lost wages, temporarily totally disability benefits are paid while the worker recuperates away from the work. If the condition has lasting consequences after the worker, his permanent disability benefits may be paid. In the case of the fatality, the worker's dependents receive the survival benefits. কিন্তু আগের ক্ষেত্রে অনেক সময় ওয়ার্কার যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে কি পাবে? সার্ভাইভার যারা ডিপেন্ডেন্ট তারা এটা পাবে। এই ছিল আমাদের
তাহলে এগুলো ছিল আমাদের আলোচনার ইয়ে। আপনাদের এর ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা দেখেন। আজকে যেগুলো আলোচনা করলাম নতুনের ভিতরে রিট্রেন্সমেন্ট, রিট্রেন্সমেন্ট অবশ্য গত ক্লাসে আমরা আলোচনা করছি, এমপ্লয়মেন্ট রিট্রেন্সমেন্ট, হেলথ এন্ড সেফটিলাইজেশন, এগুলো গত ক্লাসে আমরা আলোচনা করছি। আজকে জাস্ট একটু এলাবোরেটলি যেগুলা খুব বেশি প্রয়োজন মনে হয় সেগুলা ডিসকাস করা হবে। আর কোনো কোশ্চেন না থাকলে আমরা ইয়ে কোশ্চেন গুলো একটু দেখবো। কারণ কোশ্চেন আছে? হ্যালো স্যার। হ্যাঁ স্যার রিট্রান্সমেন্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট কি বাধ্যতামূলক নাকি যে কোনো জায়গা থেকে করা যাবে? না, রিএমপ্লয়মেন্ট উইদিন 1 ইয়ারের ভিতরে যদি এমপ্লয়মেন্ট করে তাহলে ওই ক্যাটাগরি, তাহলে রিএমপ্লয়মেন্ট রিটেন্স ওয়ার্কার থেকে বাধ্যতামূলক। আরেকটু 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 অ্যাড করি, শুনেন। আপনার নেটওয়ার্ক বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। যদি রিক্রুট করে তাহলে যারা রিট্রান্সমেন্টে চলে গেছে, আমি আবারও বলতেছি, সেম ক্যাটাগরি হতে হবে, সেম কোয়ালিফিকেশনে হতে হবে। আপনি সুইং এর লোক নিয়োগ দিবেন, ঠিক আছে? আপনি যদি হ্যাঁ স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভালো শোনা যাচ্ছে না। জি স্যার। হ্যাঁ বলেন, আপনি অন্য কারোর কোনো কোশ্চেন থাকলে বলেন। মানে স্যার সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি তখন যাকে আগে রিট্রান্সমেন্টে পাঠানো বাধ্যতামূলক, হ্যাঁ মানে অফার দেওয়া আর কি। অফার দেওয়া, তাদেরকে অফার দিবেন। তারা যদি জয়েন না করে তাহলে তো কিছু করার নাই, জয়েন করলেই তো আপনি করাইতে হবে তাদের। যেমন আপনি হচ্ছে কি বলে সুইং এর জন্য আপনি লোক নেবেন, আগে রিটেন্স করছেন সুইং থেকে, তাহলে তাদেরকে নিয়োগ দিতে হবে। আগে রিটেন্স করছেন আপনি পেকিং এর ক্ষেত্র থেকে দেখে অথবা অন্য কোনো সেক্টর থেকে, কিন্তু আপনার লোক লাগবে সুইং এর, তখন কিন্তু আপনার লাগবে না, তাদেরকে নিতে হবে না। তারা আপনাদের, তার তো কোয়ালিফিকেশন নাই, তার স্কিল নাই। স্যার রিটেস্ট করার সময় যে এটা কি আগে আগে যার যার স্থায়িত্ব বেশি তাকে আগে রিটেস্ট করবে নাকি এটা কি কোম্পানির ইচ্ছে কোনটা? সাইজ তো কম, সাইজ তো কম না, কোম্পানি দিচ্ছে না, এনে তো আইনে বলে আসছে যে সাইজ তো কম। আপনি যে লাস্ট ডেতে যে জয়েন করছেন তাকে আগে রিটেন্স করবেন, লিফো মেথড আর কি। রিভু মেথড লাস্টের ফার্স্টটাও। কারণ আপনার এখানে যিনি বেশি দিন সময় দিচ্ছেন তার অগ্রাধিকার বেশি। আপনার এখানে এখনো কাজ নাই, রিটার্নেন্স বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে? লাস্টের লোকগুলো নিয়োগ না দিলে তো রিটার্নেন্স হইতো না, এই জন্য লাস্টের গুলো আগে বাদ দিতে হবে। জি স্যার। কারো কোনো কোশ্চেন নাই? আমরা সামনে থেকে আগাচ্ছি। আমরা দেখো বিবিএস এর কিছু কোশ্চেন। মিস্টার চৌধুরী আপনারা একটু পড়েন, আমরা সবাই পড়েন।
কোশ্চেনটা পড়তে পারছেন? একটু ইম্পর্টেন্ট তো, বলেন তো কি বলছে। Mr. Chaudhary was employed as managing director of XYZ company, limited by the board of directors under a written contract. Subsequently, the contract was found to be void because the directors who constituted the board was found unqualified. Mr. Chaudhary worked as managing director for 3 months. The company refused to pay the remuneration to Mr. Chaudhary. একটা লাইন ছিল সম্ভবত, এটা হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আপনার মিস্টার চৌধুরী কি কোনো রেমেডি পাবে, সেটা আপনাকে বলা হচ্ছে। স্যার এখানে স্যার উনি কিছু লেবার একটা আন্ডারে পড়ে স্যার। লেবার একটা আন্ডারে পড়ে না, আসলে হচ্ছে অন দা গ্রাউন্ড অফ কি বলে হিউম্যানিটি, এটা গ্রাউন্ড অফ হিউম্যানিটিতে সে রিমুনারেশন পাবে। সে যেহেতু কাজ করছে সেই কাজের জন্য সে কি পাবে, রিমুনারেশন পাবে। লেবার অ্যাক্টের আন্ডারে তো যারা এমপ্লয়ি এবং ওয়ার্কার সবাই তো ওই অ্যাক্টের আন্ডারে পড়বে, তাই না? সবাই পড়ে, কিন্তু ফ্যাক্টর হলো যে অনেকের জন্য এটা বাধ্যতামূলক। যেমন সিবিএ যাদের আছে, কালেক্টিভ বার্গেনিং এজেন্ট যাদের আছে, তারা আপনার ইয়ে করতে পারে, প্রটেস্ট করতে পারে আপনি যখন রাইট না আসে। কিন্তু যারা সিবিএর আন্ডারে না, তারা কিন্তু পারবে না, ইন্ডিভিজুয়ালি কিন্তু কিছু করতে পারবে না। এখন লেবার অ্যাক্টের আওতাতে সবাই, যারাই আপনার সার্ভিস দিচ্ছে তাদের সবাই, যদিও বলা আছে যে নির্দিষ্ট ওই সেক্টরগুলোতে নাই। কেন নাই? কারণ ওই সেক্টরগুলোতে আলাদা লেবার কোড আছে, সেখানে এই জন্য নাই মানে এই নয় তারা কিন্তু বঞ্চিত হবে তা না, তাদের জন্য আলাদা রুলস আছে সেখানে। আচ্ছা, আপনি তো প্রিভিয়াস ক্লাসে বলছেন যে হোয়াইট কলার জবগুলো লেবার অ্যাক্টের আন্ডারে হবে না। হ্যাঁ, হয় না মানে কি, সেখানে আপনার ইয়ে আছে, এখানে আপনার সার্ভিস রুলস আছে, সেই সার্ভিস রুলস অনুযায়ী হবে। এখন এই ধরনের কোশ্চেন পরীক্ষা আছে, সেটা কিন্তু স্যার আমরা তো লেবার অ্যাক্ট বা কোনো অ্যাক্টের সাথে আমি রিলেভেন্ট করতে পারবো না। এটা এথিক্যাল গ্রাউন্ড বা অন দ্য গ্রাউন্ড অফ হিউম্যানিটি গ্রাউন্ডে সে কি পাবে, সে যেহেতু 3 মাস সার্ভিস দিয়েছেন, সেই সার্ভিসের জন্য সে তার বেনিফিট পাবে। ঠিক আছে, সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশনের আন্ডারে সাথে বেনিফিট ডেফিনেটলি পাবে, কারণ সে যেহেতু অনেক মাস কাজ করেছে। পাশাপাশি সে কিন্তু জানতো না যে এই বোর্ড অফ ডিরেক্টরস যেটা কমিটি আছে সেটা আসলে মানে ভ্যালিড কি ভ্যালিড না, অথবা বৈধ কি না, এটা বোর্ড অফ ডিরেক্টর ভ্যালিড না, মানে তার যে কন্ট্রাক্ট করছে সেই কন্ট্রাক্টের ভ্যালিড ইনভ্যালিড ভয়েড হয়েছে। কেন? ম্যানেজিং ডিরেক্টর তার আনকোয়ালিফাইড, সে যে কোয়ালিফিকেশন চাইছিল সেই কোয়ালিফিকেশন গুলো তার আনকোয়ালিফাইড, কিন্তু সেটা তো তার দোষ না। ম্যানেজিং ডিরেক্টর সে তো তার যোগ্যতাগুলো সে সেখানে প্লেস করছে, এখন প্লেস করাতে বোর্ড অফ ডিরেক্টর তাদের এই মানে বাছাইটা যথাযথ করতে পারে নাই, এই জন্য বোর্ড অফ ডিরেক্টরের ফল্ট। তবে হ্যাঁ, তারও ফল্ট, কারণ তাকে যখন অফার করা হয়েছিল তাকে যে কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করেন, আপনি তো ওই কোয়ালিফিকেশন না থাকা সত্ত্বেও আপনি কেন অ্যাপ্লাই করলেন? এই জন্য কিন্তু কন্ট্রাক্টটা ভয়েড হয়েছে। ভয়েড যেহেতু হয়েছে তাকে চলে যাবে, কিন্তু সে যেহেতু 3 মাস সার্ভিস জব প্রোভাইড করছে, জব করছে, সে 3 মাসের স্যালারি পাবে। স্যার এখানে কিন্তু বড় না স্যার, এমডির কোনো প্রবলেম ছিল, যে ডিরেক্টররা তার এখানে যে ডিরেক্টর তার বলছে হু কনস্টিটিউট দ্য বোর্ড ওয়াজ ফাউন্ড আনকোয়ালিফাইড। বোর্ডে তখন সে পাইছে তার যে ইয়েটা সে আনকোয়ালিফাইড, সে কোয়ালিফাইড না। এখানে হু কনস্টিটিউট দ্য বোর্ড বলতে বোঝাচ্ছে যে ডিরেক্টরদের কথা বলতেছে। ডিরেক্টর আনকোয়ালিফাইড স্যার। না, ডিরেক্টর আনকোয়ালিফাইড না, ডিরেক্টরটা খুঁজে বের করছে যে এখানে আনকোয়ালিফাইড। স্যার আমার একটা জানবার ছিল। হ্যাঁ স্যার, আমাদের দেশে যে মানে বার্গেনিং এজেন্ট গুলো আছে, তারা তো মানে এই অফিসিয়ালি ভাঙচুর করা বা ফিজিক্যালি অনেক হ্যারাসমেন্ট করা ম্যানেজমেন্টের সাথে যেগুলো করে, এগুলো কি তাদেরকে লেবার অ্যাক্টে কি তারা এগুলো সুরক্ষা পায় কিনা? না, লেবার অ্যাক্টে সুরক্ষা পাবে কি? যেমন যেগুলো হয় সেগুলো তো কখনোই সুরক্ষা পায় না, কিন্তু আপনি যখন হয় কি বলে, আপনার যখন ক্ষমতা থাকে তখন অনেক কিছুই আপনি হজম করে নিতে হয়। ঠিক আছে, দৃষ্টি এরকম আর কি। না, এটা তো স্যার একটা সমাধান না আসলে তো এটা দেখা গেল যে অনেক অফিসে কাজই করতে পারতেছে না ম্যানেজমেন্টরা, কারণ আছে বার্গেনিং এজেন্টের কারণে। কিন্তু অনেকটা কমে আসছে।
স্যার এটা কমে আসছে তো অন্যভাবে স্যার, এটা তো মানে মোরালি বা এতে আসে নাই। আসবে কিভাবে? আপনি তো ওয়ার্কার, তারা আপনি তো বুঝতে হবে তাদের ইয়েটা। না স্যার লেভেলটা আমাদের তো এখন Under এখন স্যার ওয়ার্কারদের যেমন অ্যাসোসিয়েশন আছে, তেমন মনে করেন যারা আছে ম্যানেজিং ডিরেক্টর তাদেরও অ্যাসোসিয়েশন আছে। যদি ওয়ার্কাররা বেশি কিছু করে তাহলে ম্যানেজিং ডিরেক্টররা তারা হয়তো দেখা গেল পুলিশের আইজি বা অন্যান্য যারা আছে এনএসআই এর লোকজন তাদেরকে দিয়ে তাদেরকে টর্চার করে, যার কারণে ওইটা এখন কমে গেছে দরকার স্যার। পড়ে করলেও মানে কমে গেছে, সেটাই যাদের একটা ইয়ে আছে। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে সেটা যে আমাদের ইথিক্স যতদিন পর্যন্ত ঠিক না হবে, এই যে ম্যানেজমেন্ট ইথিক্স আমরা পড়তেছি, অ্যাকচুয়ালি আপনি আমাদের দেশের কনটেক্সটে বলেন যে যে পজিশনে আছে কে কতটুকু ইথিক্স পালন করতেছে। ইথিক্স যদি আপনি ঠিক না করেন তাহলে কোনো কিছুই হবে না। এখন স্যার এই ইথিক্সটা তো আমাদের দেশে এটা আসলে মানে গভর্নমেন্টের এর উপরে দৃষ্টিভঙ্গিটা কি? যেমন মনে করেন স্যার শেয়ার মার্কেটে যেগুলো হচ্ছে, একদম যদি ইথিক্সে যদি কেউ ব্যবসা করে তাহলে তার একটা পণ্যের দাম যদি যেটা 10 টাকা আছে সে 200 টাকা বিক্রি করবে কেমনে, বা 200 টাকা দেখাইতেছে কেমনে? এটা তো গভর্নমেন্টের পলিসি মনে হয়। যাই হোক, এগুলো নিয়ে আমরা ডিটেইলস ভাই অত বেশি আমরা আলোচনা করা দরকার নেই, কারণ আমরা আমাদের ক্লাসে বন্ধু দিতে থাকতে হবে। So thank you. Then question of the short question, social security compensation. Social security compensation সম্পর্কে আমরা একটু আগে যেটা বলছি সেখান থেকে আমরা শর্ট নোট করতে পারবো। Explain the distinction between dismissal and wrongful dismissal. Dismissal এবং wrongful dismissal এর যে ডিসটিংশন সেগুলা আপনাকে বলতে পার্থক্যগুলা আমরা আলোচনা করছি। ডিসমিসাল কাকে বলে, wrongful dismissal কাকে বলে। What are the legal procedures relating to the retrenchment of worker? Retrenchment of worker এর ক্ষেত্রে লিগ্যাল প্রসিডিউরগুলো কি কি? লিগ্যাল প্রসিডিউর বলতে তাকে নোটিশ দিতে হবে, তাকে যদি নোটিশ না দেন তাকে পেমেন্ট করতে হবে, আর পেমেন্টের সাথে আরো যদি তাদেরকে কি কি বেনিফিট দিতে হয়, প্রতি 1 বছরের জন্য 30 দিনের স্যালারি অথবা গ্র্যাচুইটি যেটা বেশি হবে হায়ার হবে সেটা দিতে হবে। এই যে আর প্রভিশনগুলো সেটা হচ্ছে লিগ্যাল প্রসিডিউর রিলেটিং টু রিট্রেসমেন্ট অফ ওয়ার্কার। এবং যারা লাস্ট পার্সন আপনার যে এমপ্লয়মেন্ট হয়েছিল তাকে আগে রিট্রেস করতে হবে। এই হলো প্রসিডিউরগুলো। Explain how the contents of contract of employment are established. Contract of employment এর কন্টেন্টগুলো কিভাবে এস্টাবলিশ হয়? এই কন্টেন্টগুলো কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্টের কন্টেন্টগুলো এস্টাবলিশ হয় হচ্ছে তাদের কন্ট্রাক্টের উপর, দুজনের এক্সপ্রেসের উপর, এক্সপ্রেস কন্ট্রাক্টের উপর। তাহলে এক্সপ্রেসগুলো কি হতে পারে? ওরাল হতে পারে, রিটেন হতে পারে। সেখানে কন্টেন্টগুলো কি কি থাকে এই কথাগুলো বলে তারপর আমরা এগুলো বলতে পারি। অথবা কিছু আছে ইমপ্লাইড কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্টের কিছু ইমপ্লাইড কন্ডিশন আছে, সেগুলো আপনি সাথে বলতে পারেন। Explain how employers and employee are affected by the health and safety legislation. Health and safety legislation employer এবং employee কিভাবে affected হয়? Rights of civil liability for occupational injury. What are the rights of employee? What are the duties of employee? তারপরে দেখেন এই কোশ্চেনটা পড়ে, কোশ্চেনটা একদম পড়ে, পড়লে আপনার রিপ্লেসমেন্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। You are a senior finance manager of XYZ Garments Limited. Your company retrenched 20 workers from sewing department at the beginning of the year as there was insufficient work order and company was making loss. Now after 6 months, the business environment has changed and there isn't enough work order to profitably run the company. The board has decided to employ 15 new workers for sewing department and other 15 for different departments. Having been informed of new appointment circular, the retrenched workers are demanding for their reappointment. The board seek your advise the board on legal ground. একজন বলে তাহলে এটা কি বলছে, কি বোঝাচ্ছে, আমরা কি করব? স্যার রিট্রেঞ্চমেন্ট যেহেতু আগে হয়েছে এবং এখন যেহেতু নতুন করে লোক নিচ্ছে এই ডিপার্টমেন্টের জন্য এবং একই ডিপার্টমেন্টের জন্য দেখা যাচ্ছে 15 জন লোক নেবে, সেক্ষেত্রে যাদেরকে আগে ইয়ে করা হয়েছে মানে রিট্রেঞ্চ করা হয়েছে তাদেরকে লিগ্যালি তাদেরকে প্রায়োরিটি পাবে তারা, এবং হচ্ছে তাদের মধ্যে থেকে যারা সর্বশেষ ইয়ে করেছে মানে তাদেরকে মানে যাদের লেন্থ অফ ওয়ার্ক বেশি ছিল তাদের মধ্যে থেকে তারা প্রায়োরিটি পাবে। থ্যাংক ইউ আপনার এটা ওকে কমপ্লিট হয়েছে একেবারে। আমরা যেগুলো করব এই যে দেখেন অ্যাডভাইস দ্য বোর্ড অন লিগ্যাল গ্রাউন্ড,
এরকম কোনো অ্যাডভাইস চাওয়া, এরকম কোনো কিছু আপনার যখন মতামত চাওয়া হবে, আপনার ওপিনিয়ন চাওয়া হবে, যারা চাবে আপনি একটু প্রফেশনালি লেখার চেষ্টা করবেন। প্রফেশনাল লেখলে কি হয়, আপনার একটা সাবজেক্টের জন্য না, যে কোনো সাবজেক্ট এটা প্রফেশনালি লিখবেন এইভাবে, যেমন হচ্ছে আপনি তার উপরে নোট আকারে পেশ করেন টু দা বোর্ড, বোর্ড অফ ডিরেক্টর অর বোর্ড। হ্যাঁ, টু দা বোর্ড, আপনি কোম্পানি থাকে XYZ ফাইন্যান্স, XYZ গার্মেন্টস লিমিটেড। তারপর হচ্ছে অ্যাডভাইস, অ্যাডভাইস কিসের জন্য অ্যাডভাইস? অ্যাডভাইস ফর রিঅ্যাপয়েন্টমেন্ট অফ ডিফেন্স ওয়ার্কার বা অ্যাডভাইস দ্য রিঅ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ডিমান্ডিং অফ ডিফেন্স ওয়ার্কার। এইভাবে লিখে তারপরে আপনার যে কথাটা বলছেন সেই কথাটা বলে তারপরে আপনি আপনার নামটা আপনি নিচে এরকম করে দিয়ে দিতে পারেন। এই স্টাইলে আপনি এই কোশ্চেনগুলো আনসার করবেন প্রফেশনালিজম বিল্ড আপ করে। অর্থাৎ আপনি মনে হচ্ছে যে আপনি অফিসে আপনি কাজ করতেছেন। আমাদের আইসিএমএবি করলেন, আপনি প্রফেশনাল একটা ডিগ্রি নিলেন, যে আমি দেখি যে খাতাতে খুব কম সংখ্যক লোক, যে কোনো খাতায় আমি প্রায় 3-4-5টা খাতা দেখি, সাবজেক্ট দেখি, বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্ট দেখি, কিন্তু ওই প্রফেশনালিজম নাই আসলে লেখাতে। কোনো প্রফেশনালিজম কারণে মনে হচ্ছে আপনি এজ এ স্টুডেন্ট আপনাকে কোনো রকম চাইছে, যেমন আপনি এখন বললেন এইরকম কোশ্চেনে আনসার করলাম, কিন্তু কোশ্চেন আনসার কিন্তু আপনি যথাযথ করছেন, শুধুমাত্র উপরে এক লাইন লেখা, নিচে এক লাইন লেখা। আপনি অফিসে যেভাবে কাজ করেন, যারা এই জন্যই মানে প্রফেশনাল কোর্সগুলো যারা নিয়ে আসলে মানে এমপ্লয়মেন্ট অ্যাজ ওয়েল এজ স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু বেশি সহজ হয়ে যায়। কারণ আপনি অফিসে যদি আপনি এই ধারাগুলো কিছু দেখে থাকেন, আপনার অফিসে একটু মানে এইরকম চিঠি বা এরকম কোনো কিছু দেখেন, তাহলে আপনার জন্য ওখানে কাজ করতে সহজ হবে। ক্লাসে ওইভাবে আপনি পরীক্ষায় ওইভাবে পারবেন। এই জন্য আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা এই প্রফেশনালিজম ওয়াইজটা আপনারা লিখবেন কোশ্চেনগুলো। ঠিক আছে স্যার, এই প্রশ্নটা আপনার কাছে প্রথম কি লিখতে হবে স্যার? তবে টু দা বোর্ড, বোর্ড আপনার কাছ থেকে অ্যাডভাইস চাচ্ছে, তাহলে আপনি কাকে অ্যাডভাইস করবেন? টু দা বোর্ড, টু দা বোর্ড। তারপরে আপনি লেখেন বোর্ডের অ্যাড্রেস করলেন, কি অ্যাড্রেস করতেছেন, রেফারেন্স দিতে পারেন, রেফারেন্স লিখতে পারেন, অথবা অ্যাডভাইস রেফারেন্সে REF লিখে বলুন দিয়ে অ্যাডভাইস ফর রিঅ্যাপয়েন্টমেন্ট অফ রিটেন্স ওয়ার্কার ডিমান্ডিং। ঠিক আছে, তারপরে নিচের এই কথাগুলো লেখে, স্যার উই নো দ্যাট অ্যাজ পার দ্য রিটেন্স কমিশন বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 ফর রিএমপ্লয়মেন্ট অফ রিটেন্সমেন্ট, আপনি সেকশন নাম্বার বলে দিতে পারেন, সেকশন নাম্বার এত রিটেন্স ওয়ার্কার যে কথাগুলো বলা আছে সেখানে সে বলতে পারেন যে যাদেরকে রিঅ্যাপয়েন্টমেন্ট করতে হবে ফ্রম দা ওয়ার্কার হু আর দা, অর্থাৎ আপনি ওখানে ডাইরেক্ট প্রভিশনটা লিখে দেন, প্রভিশনটা লিখে দেন, লিখে তারপরে আপনি নিজে বললেন তাহলে উই শুড রিক্রুট দা 15 এমপ্লয়ি ফর সুইং ডিপার্টমেন্ট ফ্রম দা রিটেন্স ওয়ার্কার অ্যাজ পার বেসিস অফ দেয়ার লেন্থ অফ সার্ভিস। তাদের যে সার্ভিসের উপর যারা প্রায়োরিটি বেসিসে আমরা 20 জনের থেকে 15 জনকে আমরা রিটেন্স করতে পারি, রিএমপ্লয়মেন্ট করতে পারি। এইভাবে আপনি আপনার গ্রাউন্ডার লিখে দেন। ক্লিয়ার? এটা শুধু আমি এই সাবজেক্টের জন্য, আপনি যে কোনো পরীক্ষার জন্য এই স্টাইলে আপনি প্রফেশনালিজম বিল্ড আপ করবেন। বিশেষ করে এরকম কেস স্টাডি যদি আসে, তাহলে আপনারা এই স্টাইলে তো এটা প্রেজেন্ট করবেন। What are the prevailing roles of the health and safety at the work, and what are the remedies to employees if not the compliant by employer? এই হচ্ছে মোটামুটি কোশ্চেন। আমরা যে কোশ্চেনে যে রকম ধারা আছে মোটামুটি আমরা কভার করছি, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না যে আসলে সবটা এক আপনাদেরকে পড়ানো। আপনাদের দায়িত্ব আপনারা করে দেবেন। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা সামনের দিকে আগাবো। কারো কোনো কোশ্চেন আছে? স্যার, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরটা স্যার একটু বলবেন? ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর মানে কন্ট্রাক্টর আর কি। কন্ট্রাক্টর হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, যেন তাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, মানে সে এমপ্লয়ি না। আমরা প্রথমেই বলছি যে এমপ্লয়মেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে দুইটা যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাতে বলা আছে লেবার এবং। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। আগামীকাল ক্লাস কি স্যার 6টার দিকে দেবো স্যার? না 6টায় নেওয়া যাবে না। 6টায় নেওয়া যাবে না, যদি 7টার পরে দিতে পারেন দেন, অথবা 6:30, মিনিমাম 6:30। মিনিমাম 6:30। না তাহলে তো হচ্ছে না স্যার, তাহলে জানাবো। তাহলে কালকে অফ।
জি স্যার। ঠিক আছে, নেক্সট যখন হয় তখন দিন। আমাদের আগামীকালকে যে 5:30 ক্লাস সেটা হবে না, হ্যাঁ। তাহলে আমরা বলছি যে এমপ্লয়ি এবং ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের যে ডেফিনিশন, যেটা এমপ্লয়মেন্ট রিলেশনশিপে, সেটা দুইটা তৈরি হয়, এমপ্লয়ি আর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। তাহলে সেখান থেকে আমরা আলোচনা করছি, তখনই আলোচনা করছি এমপ্লয়ি কাকে বলে, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর কাকে বলে। ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হচ্ছে যে স্বাধীনভাবে কাজ করে, তাকে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর বলা হয়। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন নাই? আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা অলরেডি 6টা চ্যাপ্টার শেষ করছি। আমরা আপনাদেরকে একটা কোর্সের আউটলাইন দিয়েছিলাম, এবং আপনাদের যে সিলেবাস, আপনাদের যে কারিকুলাম, আপনাদের বই, সব জায়গায় এটা দেওয়া আছে। এরিয়া অফ দ্য কোর্স, আমার যে ইথিক্সের যে কোর্সের যে এরিয়াগুলা, এখানে 7টা চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার ইথিক্স এন্ড বিজনেস, এটা থেকে আবার 50% ওয়াইটেজ আছে। ওয়াইটেজ মিনস হচ্ছে এখানে নাম্বার, হ্যাঁ, যেহেতু এটা 100% ওয়াইটেজ, আপনার পরীক্ষা যেহেতু 100 মার্কসের পরীক্ষা, সুতরাং এটা প্রতিটা ওয়াইটেজ ইকুয়াল 1 মার্কস আপনি ধরতে পারেন। তাহলে ইথিক্স এন্ড বিজনেস 50 মার্কস, ইথিক্যাল কনফ্লিক্ট হলো 10 মার্কস, কর্পোরেট গভর্নেন্স 10 মার্কস, কম্পারিজন অফ ল উইথ অল্টারনেটিভ লিগ্যাল সিস্টেম 10 মার্কস, ল কন্ট্রাক্ট হচ্ছে 20 মার্কস, ল অফ এমপ্লয়মেন্ট হচ্ছে 10 মার্কস। আর আমাদের লাস্ট চ্যাপ্টার দেখছেন, লাস্ট বাট নট লিস্ট, চ্যাপ্টারটা লাস্ট, কিন্তু এটা কিন্তু লিস্ট না, এটা অনেক বিরাট এলাবোরেট একটা চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইন্যান্স। এখানে থাকে 25 মার্কস। তাহলে এই কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্সে সবচেয়ে বেশি আমাদের ওয়েটেজ দেওয়া আছে। তার মানে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই আমাদের 100 মার্কসের চ্যাপ্টার ওয়াইজ আমাদের ডিস্ট্রিবিউশন। আমরা লাস্ট একটা চ্যাপ্টার শেষ করলেই আমাদের কোর্স শেষ। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের মানে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমাদের এক্সাম মানে পরীক্ষা নেক্সট জুলাই মাসে নাকি হবে ইনস্টিটিউট স্যার? থেকে এরকম বলতেছে, আমাদের তো এরকম বলতেছে জুলাইতে পরীক্ষা নিবে, এর জন্য ক্লাস শেষ করে দিতে বলতেছে চাপ দিচ্ছে। এখন এটা যাদের উপর ডিপেন্ড করবে, অনেক কিছু ফ্যাক্টর এখানে আছে, তারা ওই ফ্যাক্টর। আচ্ছা, ধন্যবাদ স্যার। এখানে বলছে কোম্পানি ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে কি কি থাকবে। এই চ্যাপ্টারটা আপনারা একটু সবাই একটু সিরিয়াস থাকবেন। চ্যাপ্টার অনেক কিছু সহজ, মানে সহজ মানে হচ্ছে আপনার ডে টু ডে প্র্যাকটিক্যাল লাইফ, যারা আপনার জবে আছেন তাদের জন্য জবের নেচারের সাথে অনেক কিছু সম্পর্কিত। আমরা প্রিভিয়াসলি যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করছি তাদের জন্য একটা বেনিফিট আছে, আমরা সেখানেও আমরা এগুলো পড়ে আসছি। হ্যাঁ, ফুল ডেটারশিপ কি, কোম্পানি কি, পার্টনারশিপ কি, হ্যাঁ, কোম্পানি কমন যে ফাইন্যান্সিং, সে ফাইন্যান্সিং থেকে করে, হ্যাঁ, সেই কথাগুলো আমরা, এই পয়েন্টগুলো আমরা সেখানে আলোচনা করব। কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইন্যান্স, আমার মনে হয় লাস্ট আমরা এখন যে আমরা আজকে ক্লাস ছাড়া 6টা মানে শিডিউল অনুযায়ী 6টা লেকচার আছে। যদি সম্ভব হয় আমি 7টা হয়তো দিতে পারি, 7টা 8টা যদি সম্ভব হয়, অ্যাটলিস্ট 6টা লেকচার আপনারা পাবেন। সেই 6টা ক্লাস আপনারা একটু মনোযোগ সহকারে থাকবে। যেমন এখানে আমরা আলোচনা করবো এক্সপ্লেইন দ্য নেচার, লিগ্যাল স্ট্যাটাস, অ্যাডমিনিস্ট্রেশন অফ বিজনেস অর্গানাইজেশন। বিজনেস অর্গানাইজেশনের প্রকৃতি কিরকম, নেচার কিরকম, নেচার মানে সোল ট্রেডারশিপ, পার্টনারশিপ, হ্যাঁ, অর দ্য কোম্পানি, হ্যাঁ, অথবা এটা কি প্র্যাকটিশনার ফার্ম, হ্যাঁ, এই কথাগুলো হচ্ছে নেচার আর নেচার। দেন হচ্ছে লিগ্যাল স্ট্যাটাস কি, অ্যাডমিনিস্ট্রেশন, সেই কোম্পানির বিভিন্ন অর্গানাইজেশন গুলো, বিজনেস অর্গানাইজেশন। shares, corporate personality, lifting the corporate both at common law and by statute, distinction between public and private companies, company registration, and the advantage of pursuing a company health, the purpose আমরা কোম্পানি যখন করে তখন সেখানে আর্টিকেল থাকে, মেমোরেন্ডাম থাকে। আর্টিকেল কন্টেন্টগুলো কি, সেটা উদ্দেশ্য কি, তারপর হচ্ছে কর্পোরেট ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট,
হবে হোয়েন ইউ স্ট্যান্ড দ্য প্রসিডিউর এট দ্য মিটিং, বোর্ড মিটিং কিভাবে করতে হয়, জেনারেল মিটিং অফ দ্য শেয়ার হোল্ডার যেটাকে আমরা বলি এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং, সেটা কি কখন করতে হয়, কিভাবে করতে হয়, সেখানে ভোটিং রাইটস, ডিরেক্টরদের ভোটিং রাইটস